হিয়া শ্রাবণের গান শুনে এগিয়ে এলো। শ্রাবণ কোনো ভাবমূর্তি দেখালো না, যেমন বসেছিল ঠিক তেমনই রইল। হিয়া শ্রাবণের সামনে দাঁড়িয়ে রইল, হাঁসফাঁস করতে লাগলো। শ্রাবণ বলে উঠল, কিছু বলবে? হিয়া তার হাতে থাকা কাপড় কসলাতে কসলাতে বলল, ঘুমাবেন না? শ্রাবণ উঠিয়ে দাঁড়িয়ে বলল, ঘুমানোটা কি খুব প্রয়োজন? না, মানে রাত হচ্ছে তো, রুমে চলে যান। হ্যাঁ যাব, আর কিছু বলবে? হিয়া মাথা নাড়িয়ে বলে উঠল, না আসি তবে। হিয়া চলে যাওয়ার পরেই কাব্য এলো। শ্রাবণ কাব্যকে রেখে নিচে চলে এলো। হিয়া ফ্ল্যাটে এসে কাপড়গুলো তার মায়ের রুমে দিয়ে নিজের রুমে চলে আসে। আনমনে ভাবতে থাকে শ্রাবণের গানটা। হিয়ার মনেও কেমন অন্যরকম অনুভূতি জন্ম নিচ্ছে। আলাদা একটা ভালো লাগা কাজ করছে শ্রাবণের ওপরে। পরদিন সকালে হিয়া প্রাইভেটে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। আজ আর নিচে গিয়ে দাঁড়াবে না। এখন শুধু নেহা আর গাড়ি আসলেই সাথে সাথে নিচে নেমে চলে যাবে। দেখবে আজও শ্রাবণ আসে কিনা। শ্রাবণ ব্যালকনি দিয়ে তাকিয়ে আছে হিয়া নিচে নামছে কিনা সেটা দেখতে। হিয়াদের গাড়িও চলে এসেছে, সাথে নেহাও। শ্রাবণ মুখে একটা মাস্ক লাগিয়ে নিচে নামলো। মিনিটের মধ্যে শ্রাবণের গাড়িটাও চলে আসে। হিয়া নিজেদের ফ্ল্যাট থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে। ঠিক এর পেছন পেছন শ্রাবণ নামছে। হিয়া পেছনে ফিরে শ্রাবণকে দেখে মাথা নত করে হাঁটা দিল। সাথে শ্রাবণকে মাস্ক পরা দেখে অবাক হলো। শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, বেশ সুন্দরও লাগছে। হিয়া প্রকাশ করলো না। নেহা হিয়াকে দেখা মাত্রই বলে উঠল, কিরে তোর সেই শরবতওয়ালা কেয়ারিং জামাইটা কোথায় রে, আজ আসেনি? হিয়া পট করে পেছন ফিরে তাকালো। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে আছে। হিয়া এবারও কেমন যেন ফেসে গেল। শ্রাবণ হাসতে চেয়েও হাসতে পারছে না। যাই হোক, নিজেকে সামলে নিয়ে হিয়া আর নেহার সামনে দিয়ে চলে গেল। নেহা শ্রাবণের দিকে তাকিয়ে থেকে হিয়াকে বলল, বান্ধবী ছেলেটা কে রে? মাস্ক পরেছে তবুও দেখ কি সুন্দর লাগছে। হিয়া হতাশ হয়ে বলল, ওইটাই শরবত, না মানি শ্রাবণ। নেহা তড়িৎ চোখে হিয়ার দিকে তাকালো। সাথে সাথে নিজের মাথায় গাট্টা মেরে হিয়াকে বলল, এই দেখ যা বলেছি সব শুনে ফেলেছে মনে হয়। হিয়া কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। মনে মনে বলল, সব সময় আমার সাথে এমন হতে হবে? কিছু দূর যাওয়ার পর ড্রাইভার গাড়ি থামায়। এর পেছনে আরেকটি গাড়ি এসে দাঁড়ায়। শ্রাবণ গাড়ি থেকে নেমে গিয়ে পেছনের গাড়িটায় উঠে বসলো। ওর মার্সিডিসটা এখন চলে গেল হিয়ার প্রাইভেট সেন্টারে। শ্রাবণ এই মুহূর্তে ড্রাইভারকে বলল অফিসের দিকে যেতে। তার বাবাকেও বলেনি আজ সে অফিসে আসছে। শ্রাবণ অফিসে ঢুকলো মাস্ক পরেই। 4th ফ্লোরে ওর বাবার কেবিন, সাথে ওরটাও। শ্রাবণ তৌকির চৌধুরী কেবিনে ঢুকতেই তৌকির চৌধুরী ছেলেকে চিনতে পেরে হেসে বললেন, বড় চৌধুরী সাহেব যে, আসুন। শ্রাবণ মুখের মাস্ক খুলে পাশের বাস্কেটে ফেলে দিয়ে এগিয়ে গেল আর বলল, কেমন আছো বাবা? সন্তান দূরে থাকলে কোনো বাবা ভালো থাকে বলো? শ্রাবণ সামনের চেয়ারটায় বসে বলল, আমার শরীর কেমন? ভালো। রোজা আছো? বাড়ি যাচ্ছ কবে? যেদিন সে চাইবে। তৌকির চৌধুরী হেসে বললেন, কার কথা বলছো? আছে। তৌকির চৌধুরী ভাবলেন ছেলে হয়তো মজা করছে, তাই আর কিছু জিজ্ঞাসা করলেন না। তিনি প্রসঙ্গ পাল্টে বললেন, কাব্য কোথায়? আসেনি? ওকে রেখে এসেছি। এখন বল, অফিসের প্রজেক্টগুলো কতদূর এগুলো? অনেকটাই এগিয়েছে। তুমি যা করছো এই কোম্পানির জন্য, কোম্পানি না এগিয়ে যাবে কোথায়? থ্যাঙ্কস। শ্রাবণ শোনো, বলো। 2-3 দিন পর একটা মিটিং আছে, তোমার অ্যাটেন্ড করা খুব জরুরি। শ্রাবণের স্পষ্ট জবাব, চেষ্টা করব। ঠিক আছে। হঠাৎ কেবিন ঠেলে ভেতরে ঢুকলেন ফর্মাল ড্রেস পরিহিতা একজন মহিলা। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে তাকে দেখে হেসে বলল, আম্মু আজ অফিসে এসেছিলে? সাবিয়া চৌধুরী শ্রাবণের কাছে এসে বললেন, কেন যেন মনটা টানলো অফিসে আসার জন্য। আর এসে দেখলাম তুমি এসেছো, না আসলে তোমার সাথে দেখা হওয়াটাই মিস হয়ে যেত। সাবিহা চৌধুরী শ্রাবণের পাশের চেয়ারে বসলেন। শ্রাবণ আরো কিছুক্ষণ কাজ সংক্রান্ত কথা বলে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সাবিহা চৌধুরী ছেলেকে বাড়িতে যাওয়ার জন্য কত করে বললেন, তবে শ্রাবণের কোনো উত্তরই মিলল না। বলে গেছে কয়েকটা দিন পরে আসবে। হিয়া প্রাইভেট পড়ে বাড়িতে ফিরে আসে, সাথে নেহাও আসে কিছু নোটস নিতে। কাব্য দারোয়ানের সাথে কথা বলছিল। নেহাকে দেখে কাব্য ডোন্ট কেয়ার ভাব নিয়ে দারোয়ানের সাথে কথা বলতে শুরু করলো। মূলত কি কি বাজার করতে হবে সেটাই বলছিল। নেহা হিয়ার সাথে উপরে এসে কিছু নোটস নিয়ে চলে আসে। কাব্য গেটের কাছে দাঁড়িয়েছিল। নেহা কাব্যর দিকে তাকিয়ে চলে গেল। কাব্যকে চেনা শেষ। প্রথম দিনেই ওকে কিভাবে ইগনোর করেছিল ভুলে যায়নি। কাব্য নেহাকে দেখে মনে মনে বলে উঠল, ভাগ্যিস সেদিন ভাগিয়ে দিয়েছিলাম, ভালোই হয়েছে। মেয়ে মানুষ, মাথায় আবার কি প্যাচ আছে না আছে আল্লাহ জানে। শ্রাবণ দুপুরে বাসায় ফিরে আসে। এরপর মিনিট 10 বসে থেকে ওয়াশরুমে যায়, শাওয়ার নিয়ে বের হয়। সাদা টি শার্ট আর কালো প্যান্ট পরে ড্রয়িং রুমে বসে আছে। সোফায় বসে টিভি অন করে। কাব্য শাওয়ার নিয়ে শার্ট প্যান্ট পরেই বের হয়। শ্রাবণ গম্ভীর হয়ে টিভি দেখছে। এই টিভি দেখার মুড ওর কোনোদিনই ছিল না। হুট করে কেন যেন টিভি অন করলো। কাব্য শ্রাবণের সামনে এসে বলল, ভাইয়া আমি যদি মেয়ে হতাম তাহলে তোমার পেছনেই ঘুরঘুর করতাম। শ্রাবণ কাব্যর এই অবান্তর কথা শুনে নাক মুখ কুঁচকে নিয়ে বলল, মাথা খারাপ হলো নাকি তোর? না, মাথা খারাপ না। তাহলে এমন কথা বললি কেন? ভাইয়া তুমি এক এক সময় এক এক রূপ নিয়ে বের হও। আমারই তো মাথা খারাপ হয়। আর কোনো মেয়ে সামনে গেলে সে নিশ্চয়ই ফিদা হবে। যদি মেয়ে হতাম তাহলে তোমার পেছনেই পড়ে থাকতাম। শ্রাবণ রেগে গিয়ে বলল, এই চোখের সামনে থেকে সর, মেজাজ খারাপ করবি না। কাব্য রুমে যেতে যেতে বলল, উচিত কথা বললেই এই কাব্যকে পছন্দ হয় না। শ্রাবণ বাসখাই গলায় বলল, আগে মুখ বন্ধ কর।
কাব্য রুমের দরজা লাগিয়ে দিয়ে বিছানায় উবু হয়ে শুয়ে পড়ে। কি একটা ঝামেলায় পড়েছে, প্রেম করবে তার ভাই আর তাকে এখানে এনে ঝুলিয়ে রেখেছে। বাড়ির কথা খুব মনে পড়ছে ওর, সেটা কিভাবে বোঝাবে? মায়ের হাতে রান্না প্রচুর পরিমাণে মিস করছে। কবে যে তার বড় ভাইয়ের উদ্দেশ্য পূরণ হবে, আর কবেই বা বাড়ি ফিরে যাবে। শ্রাবণ গালে হাত ঠেকিয়ে টিভির দিকে তাকিয়ে আছে। বিকেলের দিকে কাব্য ছাদে যায়। দোলনায় বসে বসে রিলস স্ক্রল করছিল। হিয়াও ছাদে আসে ফুলের গাছগুলো দেখতে। এই 3 দিনে শ্রাবণের ভয়ে ছাদেই আসেনি। হিয়া এই মুহূর্তে কাব্যকে দেখে এগিয়ে এসে বলল, ভালো আছেন ভাইয়া? তুমি কেমন আছো আপু? ভালো। আপু, আমি কিন্তু তুমি করেই বললাম তোমাকে, কিছু মনে করো না। আরে না না, কিচ্ছু মনে করিনি। তুমিও আমাকে তুমি করে বলতে পারো। সিরিয়াস? এই সময় রিয়ার ফোন আসে। কাব্য ফোনের দিকে তাকিয়ে আবার হিয়ার দিকে তাকালো। পরক্ষণেই তার মাথায় বদবুদ্ধি চলে এলো। রিয়ার সাথে শ্রাবণকে নিয়ে কথা বলে হিয়াকে জেলাস ফিল করাবে।